আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মোদি ইউনূস বৈঠক হবে কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা, তো কত দূর গেলে তারা মনে করবে যে হ্যাঁ আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে, আমাদেরকে সেটা যেটা বাস্তব আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না, একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে, হুইচ ইজ গুড, যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয়, তারপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাওয়া। কাজে আমাদের দায়িত্ব অনেক। আমি যখন আলোচনা করছি তার একদিন আগে প্রথম আলো বাংলাদেশের জাতীয় প্রথম সারির দৈনিকদের মধ্যে নিশ্চয়ই সামনে থাকা একটি, তারা প্রায় 1 লক্ষ মানুষের উপরে দৈব চয়নের ভিত্তিতে একটি জরিপ তৈরি করেছে। সেই জরিপে তারা জানতে চেয়েছিল যে এই 45 দিনে ইউনূস সরকারের উপরে মানুষ খুশি কিনা। প্রায় 1 লক্ষ মানুষের ভোটাভুটিতে যেটা দেখা যাচ্ছে যে 51% মানুষ খুশি নন। এটি একটি হতাশাজনক রেজাল্ট। 45 দিনে যদি 51% মানুষ বলে আমরা খুশি নই, তাহলে 60 দিনে হবে 60% মানুষ বলবে আমরা খুশি নই, 90 দিনে অন্তত 70% মানুষ বলবে যে না, সরকার ভুল পথে প্রচালিত হচ্ছে। এই সমস্ত ঝুঁকি, এই ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কারণে তৈরি হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার অনেকগুলো গুরু দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিল। মানুষের প্রত্যাশার চাপটা অনেক বেশি, যেটা ডক্টর ইউনূস 1 সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটি সাক্ষাৎকারে নিজেই বলেছে যে মানুষ অনেক কিছুই তাদের স্বপ্ন, এবং স্বপ্নটা আকাশ ছোঁয়া, এই জন্যই অসন্তুষ্টির পরিমাণটাও অনেক বেশি। স্বপ্ন বেশি হওয়ারই কথা ছিল, স্বপ্ন বেশি বলেই তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশের আপামার জনসাধারণ, এমনকি 1971 সালে বাংলাদেশ যেদিন স্বাধীন হয় 16 ডিসেম্বরে, সেদিনও সম্ভবত এত মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেনি, যেটা তা শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছে। কিন্তু এই পতনের পরে প্রথম যেই কাজটি চলে আসে সেটি হলো যে এই সরকার কি করতে চায় আসলে। সংস্কার, দেশ পরিবর্তন, দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকেই বলেছি আবেগের বশতী হয়ে, কিন্তু একটি জনগণের ম্যান্ডেটবিহীন অর্থাৎ নন পলিটিক্যাল, আমি ম্যান্ডেটবিহীন বলছি বলে আপনারা দ্বিমত পোষণ করবেন না, ম্যান্ডেট যেটি আছে সেটি হয়েছে, ম্যান্ডেট ছিল একমাত্র ম্যান্ডেট, সেটা হলো শেখ হাসিনার পতন। সরকার যে গঠিত হয়েছে, এই সরকার যদি বলা হয় যে এটা জনগণের ম্যান্ডেটের সরকার, এক অর্থে ঠিক আছে, কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের পছন্দ মতো কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করছে, ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে ম্যান্ডেটের সরকার অন্তত বলা যাবে না। এটি হয়েছে একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার। তো বিপ্লব আর গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকারের মেয়াদ কতদিন, তারা কি করতে চায়, তারা জনগণের সামনে কি এই বিষয়গুলো খোলসা করেছে কিনা। আমি শুরুতেই বলেছি যে সরকার অজনপ্রিয় হচ্ছে, এটি মানুষের প্রত্যাশার বেলুন যেমন একটা দায়ী, কিন্তু সেই দায়ীটা কি শুধুমাত্র জনতার, নাকি সরকারের তরফ থেকেও কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা যদি থেকে থাকে, একমাত্র ব্যর্থতা সেটা হলো এই সরকারের সামনে কোনো রোড ম্যাপ নেই। কতদিন তারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে তারা পরিষ্কার নয়। আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিছু লালায়িত লোলুপ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে হয়তো কারো কারোর কথায়, এবং সেটাকে করতে যেয়ে তারা বলছেন সংস্কার যতদিন সম্ভব, যতদিন লাগবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। আমি একদম শুরুর দিকে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন বলছিলেন যে আমরা কতদিন ক্ষমতায় থাকব এটি নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের উপর, জনগণ যখন বলবে আমরা চলে যাব।
আমি বলেছিলাম এটি একটি শুভঙ্করের ফাঁকির মতো প্রতিশ্রুতি, কেননা জনগণ যখন চাইবে তখন চলে যাবে। তার অর্থ সরকার কি বলতে চেয়েছে? জনগণকে আবার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটাই কি এই সরকার দেখতে চাচ্ছে? সেটাই যদি দেখতে চায় তাহলে তো আমরা বলতে পারি যে না, প্রতিবাদের কিছুটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়ে গেছে? অধ্যাপক সলিমুল্লাহ খান, যিনি শেখ হাসিনা পদত্যাগের দাবি প্রথম ব্যক্তি হিসেবে একেবারে প্রকাশ্যে তুলেছিলেন, সেই সলিমুল্লাহ খান সরকারের ৪৫ দিন পূর্তি উপলক্ষে একটা কথাই বলেছেন যে সরকার, এই ধরনের সরকার যদি নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে তাদের কর্মপরিকল্পনা এবং কার্যকর দৃশ্যমান উন্নতি না দেখাতে পারে তাহলে ১ বছরের বেশি সরকার সহ্য করবে না জনগণ। এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আর যে সংস্কার করতে যদি তাদের আরো ১৫ বছর লাগে, তাহলে কি তাদেরকে ১৫ বছর থাকতে দেবেন আপনারা? তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর ১ বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর ১ বছর সহ্য করে, এর বেশি ঘটনা। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি ১৯বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। এখন ডক্টর ইউনূস যেহেতু সুশীলদের প্রতিনিধিত্ব করেন, ডক্টর ইউনূস যেহেতু সমাজের এগিয়ে থাকা এবং বিচক্ষণ শিক্ষিত মানুষদের বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকার সহ তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের বিষয়টি এখনও অনিশ্চিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংটনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের বিশাল মিলায়তনে। এই সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। জাতিসংঘের ভারতীয় মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১, ২২ এবং ২৩ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে। শীর্ষ সম্মেলনে মোদীর প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাই নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক অথবা সাক্ষাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, মোদি ইউনূস বৈঠক হবে কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপের কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আরও কিছু পাইপলাইনে আছে, সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি। মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না, কারণ মোদী একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান তৌহিদ হোসেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যের বিজেপি আয়োজিত নির্বাচনী এক সমাবেশে হুমকি দেন তিনি। অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী ২রা অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে।
এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠীর লোক সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের জন্য সুর মিলিয়েছেন তিনি। অমিত শাহ বলেছেন, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। রাজ্যের পাকুড় জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না। এই সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।